গুন্থারের মেন টার্গেট শুধু গোলবার্গকে হারানোই নয়, গুন্থারের টার্গেট হলো সবার সামনে গোলবার্গকে অপমান করা। সো গাইজ, আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ট্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ট্র শুরুতে রিয়া রিপ্লি রিংয়ে আসে। সে এসেই এভলিউশনের জন্য তার নেক্সট অপোনেন্টকে খুঁজছিল। তখনই সেখানে ইয়ো স্কাই চলে আসে। ইয়ো স্কাই এসে বলে, তুমি কখনোই টাইটেল ছাড়া টপে উঠতে পারবে না। যদি তুমি মামিন দা টপ হতে চাও তাহলে তোমাকে এই টাইটেলটি আর্ন করতে হবে। আমি গিয়েছিলাম অ্যাডম পিয়ার্সের কাছে এভলিউশনে আমার অপোনেন্ট চাওয়ার জন্য। সে আমাকে বলেছে আমি চাইলেই যে কাউকে চ্যালেঞ্জ করতে পারি। আর গাইস, এরপরে রিয়া রিপ্লি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয় এবং কি এভলিউশনে তাদের মধ্যে একটা ম্যাচ কনফার্ম হয়ে যায়। আর এই ম্যাচের মধ্যে কিন্তু টাইটেল অন দ্য লাইন থাকবে। তারপর ব্যাকস্টেজে এজে স্টাইল এবং ডমিনিক মিস্টিরিওকে আমরা দেখতে পাই। সেখানে যখনই এজে স্টাইল ডমিনিক মিস্টিরিওর কাছে আসে, ডমিনিক মিস্টিরিও এজে স্টাইলকে একটা মেডিকেল রিপোর্ট দেখায় এবং সে বলে, দেখো আমি এখনো মেডিকেলি ক্লিয়ার নই, তাই তুমি আমার সাথে কোনো ম্যাচ ফাইট করতে পারবে না এবং কি তুমি আমাকে অ্যাটাকও করতে পারবে না। তখনই এজে স্টাইলও তার হাত থেকে মেডিকেল রিপোর্টটি ছিনিয়ে নেয় এবং কি সেই রিপোর্টটি পরে এজে স্টাইল বলে, তুমি যখনই সুস্থ হবে তোমাকে আমি আবারও ডাক্তারের কাছে পাঠিয়ে দিব। কিন্তু ডমিনিক মিস্টিরিও বারবারই তার মেডিকেল রিপোর্টটি দেখিয়ে বলছিল, আমি এখনো মেডিকেলি ক্লিয়ার নই, তাই তুমি চাইলে আমাকে অ্যাটাক করতে পারবে না। গাইস, ডমিনিক মিস্টিরিও এবং এজে স্টাইলের মধ্যে ম্যাচটা কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। এখন দেখার বিষয় হলো কবে ডমিনিক মিস্টিরিও সুস্থ হয় এবং এজে স্টাইল তাকে বিট করে নতুন আইসি চ্যাম্পিয়ন হয়। তারপর জাজমেন্ট ডে ভার্সেস নিউ ডের মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। শকিংলি এই ম্যাচের মধ্যে জাজমেন্ট ডেকে কিন্তু সবাই বেবিফেস সুপারস্টারের মতো চেয়ার করছিল। জাজমেন্ট ডে নিজের থেকে বেবিফেস না হলেও অডিয়েন্সরা তাদের এখন থেকেই বেবিফেস মানা শুরু করে দিয়েছে। আর গাইস, অনেকেই যারা ফিন বেলারের সিঙ্গেল রান দেখতে চান তাদের জন্য একটা ব্যাড নিউজ রয়েছে। ডাব্লিউডাব্লিউ কিন্তু অলরেডি জাজমেন্ট ডে নিউ থিম সং দিয়ে দিয়েছে, তাই হয়তো ফিন বেলারকে আমরা সামনেও জাজমেন্ট ডেতেই দেখতে পাবো। যাই হোক, ম্যাচের মধ্যে জেডি ম্যাকডোনাল্ড জেভিয়ার বুশকে আটকে ফিন বেলারকে বলে তার উপর তাকে ফিনিশার হিট করার জন্য। ফিন বেলার যখনই তার ফিনিশার হিট করে সেখান থেকে জেভিয়ার বুশ সরে গেলে সে ল্যান্ডিং পরে জেডি ম্যাকডোনাল্ডের উপর। এটা দেখে সবাই মনে করেছিল যে তাদের মধ্যে কোনো সমস্যা হতে পারে, কিন্তু তাদের মধ্যে কোনো সমস্যাই হয় না। এরপর জেভিয়ার বুশ ফিন বেলারকে তার ফিনিশার হিট করে এবং কি তাদের ট্যাগ টিম যে ফিনিশারটি ছিল সেটাও তারা হিট করে। তারপরও যখন তারা ফিন বেলারকে পিনফল করতে যায় সেখান থেকেও ফিন বেলার কিক আউট করে দেয়। এরপর তারা আবারও ফিন বেলারকে টাইটেল দিয়ে অ্যাটাক করে, তারপরও সেখান থেকে ফিন বেলার কিক আউট করে দেয়, যা দেখে সবাই একদম শক হয়ে যায় এবং কি সবাই বুঝতে পারছিল যে আজকে অন্তত জাজমেন্ট ডে চ্যাম্পিয়ন না হয়ে এখান থেকে যাবে না। তারপর জেডি ম্যাকডোনাল্ড জেভিয়ার বুশকে তার ফিনিশার হিট করে এবং কি ফিন বেলারও জেভিয়ার বুশকে তার ফিনিশার হিট করে। এরপর তারা জেভিয়ার বুশকে পিনফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এরই মাধ্যমে জাজমেন্ট ডে হয়ে গেল নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তারপর জাজমেন্ট ডে নিকোলডিস এবং অ্যাডম পিয়ার্সকে আমরা ব্যাকস্টেজে দেখতে পাই। সেইখানে ফিন বেলার অ্যাডম পিয়ার্সকে বলে, যেহেতু আমি এখন ট্যাগ টিম চ্যাম্পিয়ন তাই আমি তোমাকে একটি আইডিয়া দিতে পারি। যার উত্তরে অ্যাডম পিয়ার্সও বলে, অবশ্যই দিতে পারো। ফিন বেলার বলে, আমাদের টিমের রাকেল নাইট অফ চ্যাম্পিয়নে অনেক ভালো একটি ম্যাচ দিয়েছে, যেহেতু সে এত ভালো একটা ম্যাচ দিয়েছে তাই তো এভলিউশনে রাকেলের একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেওয়া উচিত। তখনই অ্যাডম পিয়ার্স বলে, ঠিক আছে, কিন্তু তার ট্যাগ টিম পার্টনার কে হবে? যার উত্তরে ফিন বেলার বলে, রক্সিন পেরেজ। তারপর নিকোলডিস এবং অ্যাডম পিয়ার্স একটু আলোচনা করে এবং কি তাদেরকে বলে, ঠিক আছে, এই ম্যাচটা আমরা দিব, কিন্তু সেটা কোনো সিঙ্গেল ট্যাগ টিম গ্রুপের ম্যাচ হবে না, সেটা হবে মাল্টিপল ট্যাগ টিম গ্রুপের মধ্যে ম্যাচ। এছাড়াও স্ম্যাকডাউন এবং এনএক্সটি টিমও সেখানে ফাইট করবে। তারপর শিমাস ভার্সেস রুসেফের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। যেহেতু তাদের মধ্যে অনেক আগের একটা হিস্ট্রি রয়েছে, এই জন্য কিন্তু এই ম্যাচটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। ম্যাচটি অনেক ভালো হয়, যেখানে দুইজনের উপর সমানভাবে ডমিনেট করে। সেই ম্যাচ দুইবার তার ফিনিশার রানিং নিয়ে হিট করে এবং কি সে পিনফল করতে যায় রুসেফকে, কিন্তু শকিংলি সেখান থেকে রুসেফ কিক আউট করে দেয়। এরপর রুসেফও তার ফিনিশার সাবমিশন মুভটি হিট করে, কিন্তু সেটাকেও সে ম্যাচ কাউন্টার করে দেয়, যা দেখে সবাই একদম শক হয়ে যাচ্ছিল। কারণ রুসেফের এই সাবমিশন মুভ থেকে বাঁচার কিন্তু এই পর্যন্ত রেকর্ড খুব কম সুপারস্টারের কাছেই রয়েছে। তাই যখনই সেই ম্যাচ সেই সাবমিশন মুভটি কাউন্টার করে সবাই সেটা দেখে অনেক বেশি শক হয়ে যাচ্ছিল। সবাই মনে করেছিল যে এই ম্যাচটার মধ্যে হয়তো সেই ম্যাচই উইন করবে, কিন্তু রুসেফ ট্রানবাকুলের কাভারটি খুলে ফেলে এবং সেইখানে আঘাত করে সেই ম্যাচকে। তারপর রুসেফ সেই ম্যাচকে একটা সুপার কিক হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। গাইস, আমার মনে হয় না তাদের মধ্যে রাইভালরি এখানে শেষ হয়ে যাবে, হতে পারে সামনে তাদের মধ্যে আমরা আরো ম্যাচ দেখতে পারি। তারপর ব্যাকস্টেজে আমেরিকান মেডির একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেইখানে ইন্টারভিউয়ার আইভি নায়ারকে বলে, যেহেতু চ্যাট গেবল ইনজুরির কারণে এখন সাইডলাইনের বাইরে চলে গেছে, তো এখন আমেরিকান মেডিরই বা কি হবে? এর উত্তরে যখনই আইভি নায়ার কিছু বলতে যাবে তখনই তাদের সামনে দিয়ে গ্রান্দে আমেরিকানও সেখান থেকে চলে যায়, যা দেখে ইন্টারভিউয়ারও বলে, এই বিষয়ে তুমি কি বলবে? তখনই আইভি নায়ার বলে ওঠে, নো কমেন্টস। কিন্তু গাইস, এটা কিন্তু অরিজিনাল গ্রান্দে আমেরিকানো ছিল না, এটা 100% এটা হলো ডুপ্লিকেট গ্রান্দে আমেরিকানো। কারণ আল গ্রান্দে আমেরিকানো হলো চ্যাট গেবল। যেহেতু চ্যাট গেবল ইনজুরির কারণে এখন বাইরে রয়েছে, তাই এইটা কিন্তু গ্রান্দে আমেরিকানো ছিল না। এখন সেটা কে হতে পারে সেটাই হলো দেখার বিষয়। এই ইন্টারভিউটি শেষ করে ইন্টারভিউয়ার চলে যায় সেমিজেনের কাছে। ইন্টারভিউয়ার সেমিজেনকে জিজ্ঞেস করে সেমিজেনের নেক্সট প্ল্যান কি হবে। সেমিজেন যখনই কিছু বলতে যাবে তখনই সেমিজেনকে অ্যাটাক করে ক্যারিয়ান ক্রস। ক্যারিয়ান ক্রস ফার্স্টে তাকে পাঞ্চ করে
এরপরে কিন্তু ক্যারিয়ান ক্রস সেমি জেনকে একটা পাইপ দিয়ে তার পেটের মধ্যে অ্যাটাক করে। আর গাইস এইখানে দুইটা জিনিসই হতে পারে, একটি হলো হয়তো ক্যারিয়ান ক্রসের সাথে সেমি জেনের আবারও ম্যাচ হবে, না হয় সেমি জেন ইনজুরির কারণে ডাব্লিউডাব্লিউই থেকে কিছুদিনের জন্য বাইরে থাকবে। তারপর গুন্থার রিং এ আসে। গুন্থার এসেই বলে আমি একটু আগে দেখছিলাম ডাব্লিউডাব্লিউই গোল্ডবার্গের ক্যারিয়ার নিয়ে একটি ভিডিও প্যাকেজ প্লে করছিল। সেই ভিডিওতে দেখানো হয়েছে গোল্ডবার্গ তার প্রাইম টাইমে কতটা ডিস্ট্রয়ার ছিল, কিন্তু সে তার প্রাইম টাইমে অনেক স্ট্রঙ্গার থাকলেও সে এখন 58 বছরের একজন ওল্ড ম্যান। সে আমার সাথে ম্যাচ ফাইট করার জন্য ক্যাপেবল না, এবং কি সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা হোল্ড করার মতো ক্যাপেবল না। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমি শুধু তাকে হারাবই না, আমি সেখানে সবার সামনে এবং কি তার ফ্যামিলি মেম্বারদের সামনেও তাকে আমি অপমান করব, তাকে আমি হারিয়ে বুঝিয়ে দিব তার সময় শেষ হয়ে গেছে। সে আমাকে বলেছিল আমি নেক্সট, কিন্তু আমি গোল্ডবার্গের অন্য অপোনেন্টের মতো সহজ কোনো অপোনেন্ট না, আমি হচ্ছে রিং জেনারেল গুন্থার। এই কথা যখনই গুন্থার বলছিল সবাই মনে করেছিল যে সেখানে হয়তো গোল্ডবার্গ আসতে পারে, কিন্তু সেখানে গোল্ডবার্গ না এসে সেখানে আসে সেথ রোলিন্স এবং পল হেইম্যান। সেথ রোলিন্স রিং এ এসেই গুন্থারকে বলে আমি তো এখানে তোমার সাথে কোনো ফাইট করতে আসিনি, আমি এখানে তুমি যেহেতু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছো আমি তোমাকে এখানে কংগ্রেচুলেশন জানানোর জন্য এসেছি। যা শুনে গুন্থারও অনেক বেশি খুশি হয়ে যায়। সেথ রোলিন্স আরো বলে 2টি বছর আমার টার্গেট ছিল যেন সিএম পাঙ্ককে আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে না দেই, কিন্তু যখন থেকে আমি মানি ইন দ্য ব্যাংকটি উইন করেছি আমার শুধু একটাই টার্গেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। যা শুনে গুন্থারের হাসি মুখটি কালো হয়ে যায়, এবং কি তখনই সেখানে সিএম পাঙ্কের মিউজিক হিট হয়। সিএম পাঙ্ক এসে সেথ রোলিন্সকে অ্যাটাক করে, যে অ্যাটাকের ফলে যখনই সেথ রোলিন্স পেরিয়ে উঠছিল না, সেথ রোলিন্স পালিয়ে এসে চলে যায় অডিয়েন্সদের মধ্যে। তারপর সিএম পাঙ্কও যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই গুন্থার সিএম পাঙ্কের হাত টেনে ধরে, যার কারণে সিএম পাঙ্কও অনেক রেগে যায়, সে গুন্থারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এজ এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সে এরপরে কিন্তু অনেক অপমান বোধ করছিল, তা গুন্থারের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। এইসব অডিয়েন্সদের মধ্যে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং কি হাসছিল সেথ রোলিন্স। তখনই আমরা দেখতে পাই সেথ রোলিন্সের পিছনে দাঁড়িয়ে রয়েছে এলএ নাইট। এলএ নাইট তারপরে সেথ রোলিন্সকে অ্যাটাক করে দেয়। সে সেথ রোলিন্সকে মারতে মারতে গ্যালারির বাইরে নিয়ে যায় এবং কি সেখান থেকেও পালিয়ে যায় সেথ রোলিন্স। আর গাইস এরপরে আমরা দেখতে পাই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সেথ রোলিন্স ভার্সেস এলএ নাইটের মধ্যে একটা 1-on-1 ম্যাচ কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। তাই গাইস স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা সেথ রোলিন্স ভার্সেস এলএ নাইটের মধ্যে 1-on-1 ম্যাচ দেখতে পাবো। তারপর বেইলি ভার্সেস লাইরা ভলকিরিয়ার মধ্যে একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস এই ম্যাচটা ছিল আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ। এই ম্যাচটার মধ্যে যেই উইন করবে সেই ফেস করবে বেকি লিঞ্চকে। যাই হোক নরমাল একটা ম্যাচ হয়, কিন্তু শকিং ছিল ম্যাচটার এন্ডিং। ম্যাচের মধ্যে একটা রোল আপ পিন হয়, যেখানে দুইজনই দুইজনকে রোল আপ পিন করে দেয়, যার কারণে রেফারিও অ্যানাউন্স করে যে এই ম্যাচটা একটা ড্র ম্যাচ, এই ম্যাচটার মধ্যে কোনো উইনারই নেই। যা শুনে সেখানে বেলি এবং লাইরা ভলকিরিয়া দুইজনই অনেক রেগে যায়। তারা দুইজন দুইজনকে আবারও অ্যাটাক করে এবং কি তারা ফাইট করতে করতে অডিয়েন্সদের মধ্যেও চলে যায়। গাইস তাহলে প্রশ্ন হচ্ছে এখন এখানে নাম্বার 1 কন্টেন্ডার কে হলো? এখন আমি আপনাদেরকে বলছি এই ম্যাচটা কোনো সিঙ্গেল ম্যাচ হবে না, এই ম্যাচটা হবে ট্রিপল থ্রেট ম্যাচ। সেখানে ফাইট করবে বেকি লিঞ্চ, বেলি এবং কি লাইরা ভলকিরিয়া ফর দ্য আইসি চ্যাম্পিয়নশিপ টাইটেল। তারপর আমরা ব্যাকস্টেজে সিএম পাঙ্কের একটা ইন্টারভিউ দেখতে পাই। সেইখানে ইন্টারভিউয়ার সিএম পাঙ্ককে বলে তোমার নেক্সট প্ল্যান কি হবে? সিএম পাঙ্ক যখনই কিছু বলতে যাবে তখনই সে কাউকে দেখে এবং কি সে কোনো কথা না বলে সে সামনের দিকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই সিএম পাঙ্ক এলএ নাইটের সাথে দেখা করে। সেইখানে সে এলএ নাইটকে বলে তুমি কি সেথ রোলিন্সকে দেখেছো? আমি তাকে ডিস্ট্রয় করে দিব, সে আমার লাইনে চলে এসেছে। এর উত্তরে এলএ নাইট বলে তুমি নয়, আমি তাকে ডিস্ট্রয় করে দিব, কারণ সে তোমার লাইনে নয়, সে আমার লাইনে চলে এসেছে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তার সাথে আমার যে ম্যাচ হবে সেখানে আমি একদম তাকে ডিস্ট্রয় করে দিব। এরপর আমরা সেমিজিন এবং পেন্টাকে দেখতে পাই ব্যাকস্টেজে। সেখানে পেন্টা সেমিজিনের অবস্থা জানতে চাচ্ছিল, সেমিজিনও তাকে জানায় সে একদমই ঠিক আছে। আর গাইস তারপরে আমরা সেমিজিন এবং পেন্টার দুইজনের এন্ট্রেন্স দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই ব্যাকস্টেজে পল হেইম্যান এবং ব্রনসন রিডকে। সেখানে পল হেইম্যানকে ব্রনসন রিড বলে আমাদের ভিশনারি কোথায়? পল হেইম্যানও তাকে বলে সেথ রোলিন্স এখন তার প্রাইভেট জেটে রয়েছে এবং কি এখন থেকে আমরা আমাদের প্ল্যান 2 নিয়েই কাজ করব। যা শুনে ব্রনসন রিড বলে আমাদের প্ল্যান 2টা কি? পল হেইম্যান যখনই কিছু বলতে যাবে তখনই ব্রন ব্রেকার সেখানে চলে আসে। ব্রন ব্রেকার ব্রনসন রিডকে বলে আমাদের প্ল্যান 2টা হচ্ছে আমরা সবাইকে এখন ডিস্ট্রয় করে দিব। আর গাইস এরপর আমরা দেখতে পাই ব্রন ব্রেকার ব্রনসন রিড ভার্সেস সেমিজিন এবং পেন্টার মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। একে তো সেমিজিনের পেটের মধ্যে একটা ইনজুরি রয়েছে, তারপর তাদের সামনে দুজন মানস্টার। তাই গাইস এই ম্যাচটা অনেক বেশি কঠিন হয়ে যায় পেন্টা এবং সেমিজিনের জন্য। তারপরও সেমিজিন এবং পেন্টা অসাধারণ একটা ম্যাচ আজকে ডেলিভার করে। বিশেষ করে সেমিজিন আজকে তো একাই একদম ওয়ান ম্যান আর্মির মতো ফাইট করে যায়। এরপর বেশ কিছুক্ষণ ফাইট চলে, ব্রন ব্রেকার একটা স্পেয়ার হিট করে সেমিজিনকে এবং সে পিন করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। যখনই ম্যাচটা শেষ হয়ে যায় তখন ব্রন ব্রেকার আবারও পেন্টাকে একটা স্পেয়ার হিট করে, আর ব্রন ব্রেকার একটা সুনামি হিট করতে যায় সেমিজেনকে। তখনই সেখানে একটা স্টিল চেয়ার নিয়ে জেউসো চলে আসে। জেউসো সেখানে এসে ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড দুইজনকে ডিস্ট্রয় করে দেয়। আর গাইস এরই মাধ্যমে আজকের মানডে নাইট ট্রটিও শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট ট্রটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।